নমস্কার, আমি সৈয়দ মুশাররফ আজম। মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহের পক্ষ থেকে অন্যান্য দিনের মতো আজও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আজ শিক্ষাঙ্গনে আলোচনার আমাদের বিষয় পদার্থবিদ্যা। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক চলছে, শেষ হলেই 9 তারিখ থেকে 9 মার্চ থেকে উচ্চ মাধ্যমিক, এবং চারদিকে সাহায্য রব ইতিমধ্যেই। পরীক্ষার্থী গতবারের থেকে বাড়বে না কমবে এর মধ্যে এখন একটু সংশয় রয়েছে। রেজিস্ট্রেশন অনুযায়ী পরীক্ষার্থী মাধ্যমিকে অনেকেই আসেননি, এবার উচ্চ মাধ্যমিক কী হবে সেটা খুব চিন্তার বিষয়। যাই হোক, আমরা আশা করব উচ্চ মাধ্যমিকে খুব ভালোভাবেই আমাদের পরীক্ষা হবে, এবং পরীক্ষা শুধু হবে না, ছাত্রছাত্রীর সংখ্যাও অনেক বাড়বে। আমরা প্রত্যেকেরই সাফল্য কামনা করে যারা আমাদের ভিউয়ার্স, যারা ছাত্রছাত্রী পরীক্ষার্থী, তাদের প্রতি আমার অনুরোধ, তোমরা প্রত্যেকেই আজকের এই আমাদের যে অনুষ্ঠান, এই ইন্টারভিউ, এটা দেখে যথেষ্ট সমৃদ্ধ হবে। আমরা আমাদের মধ্যে পেয়েছি বৃক্ষবন্ধু খ্যাত বিশিষ্ট শিক্ষক, পদার্থবিদ্যার বিশিষ্ট শিক্ষক এবং বর্ধমানের হাটগোবিন্দপুর মানগোবিন্দ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোমনাথ গুপ্ত। তাকে আমরা স্বাগত জানাই আমাদের মুক্ত আবহের পক্ষ থেকে। সোমনাথবাবু আমাদের এর আগেও আমরা পেয়েছি, বেশ কয়েকবার তিনি বিভিন্ন বিষয় সম্পর্কে, গাছপালা সম্পর্কে যথেষ্ট সমৃদ্ধ আলোচনা করেছেন। তিনি পদার্থবিদ্যা সম্পর্কেও আলোচনা করেছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্পর্কে। আজকে তাকে আমরা পেয়েছি খুব সুন্দর একটি আলোচনা, পদার্থবিদ্যার যে প্রস্তুতি, নকিং অ্যাট দ্য ডোর, এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। সেই অবস্থায় এইচএস এক্সাম কেমন হবে, তার প্রস্তুতি কী রকম পদার্থবিদ্যা। তো অঙ্ক মানেই ভীতি, ইংরেজি মানেই ভীতি, আর বিশেষ করে বিজ্ঞান মানেই ভীতি ছাত্রছাত্রীদের মধ্যে। তো এই বিজ্ঞানের ভীতি, ফিজিক্স, বেশ অনেকের কাছে একটা আতঙ্ক। সেই আতঙ্ক কিন্তু মোটেই আতঙ্কের মধ্যে রাখেননি সোমনাথবাবু। অত্যন্ত সহজ সরলভাবে তিনি নিজে পাঠদান করেন, শুধু নয়, তিনি বিভিন্নভাবে পরীক্ষার প্রশ্ন উত্তর তৈরি করে দেন, এবং যাতে অত্যন্ত সাবলীলভাবে ছাত্রছাত্রীরা উত্তর দিতে পারে। এবং সাধারণ মিডিওকার যারা, তারাও কিন্তু যথেষ্ট সমৃদ্ধ হয় তার আলোচনা থেকে। তিনি বিভিন্ন চ্যানেলে আলোচনা করে থাকেন। তো তাকে আমরা আজকে শুধু পদার্থবিদ্যা নয়, কিছু এডুকেশনের বিষয়ে আমরা অল্প আলোকপাত করতে বলবো, কারণ তিনি একজন অত্যন্ত গুণী শিক্ষক, একজন কৃতী ছাত্র ছিলেন। তিনি পদার্থবিদ্যায় প্রথম শ্রেণী এবং এডুকেশনেও প্রথম শ্রেণী, এছাড়া বিভিন্ন কলেজে আংশিক সময়ে শিক্ষকতা করেছেন, বিভিন্ন জায়গায় পরীক্ষক হিসেবে যাচ্ছেন। আমরা জানি তার গাছপালা সম্পর্কে তার যথেষ্ট একটা আকর্ষণ আছে, বৃক্ষবন্ধু নামে খ্যাত। তিনি বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে থাকেন, বিভিন্ন জায়গায় তিনি সরবরাহ করেন গাছের চারা, সেই জন্যও তার যথেষ্ট পরিচিতি বর্ধমানের বুকে, বাংলার বুকে। আমরা সেই সোমনাথ গুপ্তকে পেয়েছি। তো তাকে আমরা প্রথমেই বলবো যে এই যে এখন উচ্চ মাধ্যমিক একবারে দরজার গোড়ায়, তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রথম কি বার্তা দেবেন? নমস্কার, আমি আজকে মুক্ত বাংলার এই আসরে আসার জন্য আপনাদের সকলকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ। প্রথমে বলবো, ছাত্রছাত্রী তোমরা যারা এবছর 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদেরকে বলবো, তোমাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই এবং তাদের অভিনন্দন জানিয়ে 2-4টি কথা আমি প্রথমেই বলতে চাই। যে আমাদের বাংলার যে মিডিয়াম, বাংলা মিডিয়ামের যে সায়েন্স এখন অল ইন্ডিয়া বেসিসে তাদের সিলেবাসটা প্রায় একই। সুতরাং কেউ ইংলিশ মিডিয়ামই হোক আর বেঙ্গলি মিডিয়ামই হোক, এখন সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তাদেরকে প্রায় সেমই পড়তে হয়। সে সিবিএসসি বোর্ড হোক, আইসিএসসি বা আইএসসি যেটা রয়েছে, এবং আমাদের WBCHAC, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তা তোমরা প্রথমেই সায়েন্সের ক্ষেত্রে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেকে নোট ভিত্তিক পড়াশোনা করে আমরা যেতে চাইছি, কারণ নোট চাইছে, একটা প্রবণতা চলে, টেক্সট পড়বো না, নোট পড়বো। এবং যেহেতু টেক্সট পড়ার প্রবণতা যেহেতু কমে যাচ্ছে,
এবং সায়েন্সের ক্ষেত্রে তো সবসময় হুবহু একই কোশ্চেন আসে না, কিছুটা হয়তো আর বুঝতে হবে, টেক্সট না পড়লে বুঝতেই পারবে না, কনসেপচুয়াল বেস কোশ্চেন। একদম। তা সেইটা থেকে নিজেকে তৈরি করার জন্য টেক্সট বই হচ্ছে মেন হাতিয়ার, এবং টেক্সট বই পড়ার পর সে বিভিন্ন পরীক্ষার জন্য যে সমস্ত কোশ্চেন্স আছে সেগুলো প্র্যাকটিস অবশ্যই করতে পারে এবং অবশ্যই করতে হবে, মানে টেস্ট পেপার বলুন বা যে কোনো জিনিস। কিন্তু যদি কেউ মনে করে শুধু টেক্সট বইটাকে আমি খুব একটা পড়বো না, মানে একটু বা বাছা বাছা করে পড়বো, তাহলে কিন্তু সে অসুবিধায় পড়বে। কারণ আমরা দেখেছি বিগত বছরগুলিতে এক্ষেত্রে স্যাম্পল চেকিং চলবে না, সবটাই পড়তে হবে, একদম সবটাই পড়তে হবে, সবটাই পুরো থরলি পড়তে হবে। যে আগের বছর এসছে বলে এবছর আসবে না। ধরুন আগের বছর আমার একটা আলোর একটা থিওরি এসছে, যে লেন্স মেকানিজম বা লেন্স মেকারের একটা থিওরি এসছে, সেটা হয়তো আগেরবার থিওরিটা এসছে, একদম। এবার হয়তো সেই থিওরিটা দিয়ে ম্যাথামেটিক্যাল পার্ট আসে, একদম। তাহলে আপনি ওই জায়গাটা ছেড়ে যেতে পারবেন না। আবার বড় প্রশ্ন এলো, এবারে হয়তো শর্ট প্রশ্ন দিই, শর্ট কোশ্চেন আসবে এবং ওটা বেস করে ম্যাথ প্রবলেম আসবে, এবং সেইটা সুতরাং আমি বলবো যে তোমরা কোনো পার্টি ছেড়ে যাবে না এবং তোমাদেরকে একদম থরলি সেটা দেখে যেতে হবে। এবং এই সময়ের মধ্যে যে ওই ভলিউমটা তোমাদের কভার করতে হচ্ছে, অনেকে ভাবছে যে অনেকটা খুব বেশি। দেখুন আমরা যখন প্রথম শিখি তখন দেখবেন একটা অ্যাট এ টাইমে একটা অই দেখি, বা প্রথমে আমি সেই গোলটা করি, কিন্তু যদি আমার অধ্যাবসায় আর যদি আমার কনসেন্ট্রেশন এবং যদি আমার ভালোবাসা থাকে পড়াশোনার প্রতি, তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি সেটাকে কভার করতে পারবো। একদম। আমাদের যেমন যে দেবদত্তা বলে যে মেয়েটি দেখবেন এবারও মানে বেঙ্গলি মিডিয়াম মানে কাটোয়া থেকে সম্ভবত মাধ্যমিকে প্রথম হয়েছিল, এবারও আমাদের এই এইচএস দিচ্ছে। তার আগে আমাদের যে অল ইন্ডিয়া বেসিস যে পরীক্ষা হয়েছে পশ্চিমবাংলা থেকে ইঞ্জিনিয়ারিংয়ে, যেটা জেই মেনে ফার্স্ট হয়েছে। তাহলে কি হচ্ছে, আমাদের অনেক সময় ভ্রান্ত ধারণা থাকে যে আমরা যদি বেঙ্গলি মিডিয়ামে পড়ি হয়তো আমাদের ভিতটা বা এরকম, কিন্তু সেটা কিন্তু একদম টোটালি এখনকার যা সিলেবাস আছে এটা ভ্রান্ত ধারণা। আমি প্রত্যেক অভিভাবিকা বৃন্দকে বলবো যে সায়েন্স পড়তে গেলে আপনাকে ইংরাজি মিডিয়ামটাই, যে তাকে মিডিয়ামটা কোনো ফ্যাক্টর নয়, আপনাকে কিন্তু অবশ্যই বেঙ্গলি মিডিয়াম থেকেও খুব ভালো রেজাল্ট করা যায়। তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু অনেক আছে আমাদের এখানে, এবং ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত, তার প্রতিষ্ঠিত এবং থরলি যদি নাসির, তারপরে নাসির আজকে একজন বড় সায়েন্টিস্ট, আমরা সেই আমাদের যে রোহিত আইআইটি থেকে পাস করে বেরিয়ে এলো, আপনি তো সেটাকে তুলেছিলেন, তার বাবা মা খুবই নিডি ছিল। তা এই ধরনের ছেলে মেয়ে আমাদের পাচ্ছি। তা প্রত্যেক ছাত্রছাত্রীগুলো তোমরা ভয় করবে না, ভীতি করবে না, তোমাদের পরীক্ষার যে প্রস্তুতি একদম টেক্সট বই ওরিয়েন্টেড নাও এবং প্র্যাকটিস ওরিয়েন্টেড, ঘড়ি ধরে প্র্যাকটিস। এটুকু আমি বলবো, প্রথমে বুঝে নিতে হবে বিষয়টা, সবটা থরলি তার জ্ঞানটা আহরণ করতে হবে, কি বলতে চাইছে। কিন্তু সে যদি নাই পড়লো, বিষয়টা না বুঝলো, তাহলে শর্ট প্রশ্ন করে বা নোট বেসিস প্রশ্ন করে উত্তর করে কোনো লাভ হবে না। প্রত্যেক কারণ এটা মুখস্থ নয় তো, এটা তো বুঝতে হবে সায়েন্স। এনসিইআরটি দেখবেন, এনসিইআরটি যদি কেউ ফলো করে, এনসিইআরটি থেকে আমাদের বইগুলোর প্রত্যেকটা পেজে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু অবজেক্টিভস থাকে। যদি কেউ অবজেক্টিভসটা বুঝতে পারে যে আমি এই চ্যাপ্টার থেকে কী কী আমার অবজেক্টিভস, কী কী লক্ষ্য এই চ্যাপ্টার থেকে, তাহলে তার কাজ প্রায় 100%-এর মধ্যে 80% হয়ে যাবে। একদম সেই মানে একদম এটা আমার মনে হয় যেন আমি পড়া থেকে বা পড়তে গিয়ে, এখন ধরুন আমি ছাত্রই মনে করি নিজেকে, কারণ পড়াশোনা তো শেষ নেই। আর ফিজিক্স হচ্ছে মানে ফাদার অফ সায়েন্স, মানে প্রচুর ভাস্ট জায়গা এবং খুব ইন্টারেস্টিং জায়গা, বহু ভালো ভালো জায়গা স্কোপ করা, এটা ছাড়া এই সাবজেক্ট ছাড়া এগোনো যায় না। মানে এই উচ্চ মাধ্যমিক সম্পর্কে একটু বললেন, আমি বলি একদম আইএসসি পরীক্ষা, 17 তারিখ থেকে, আজ থেকে বোধহয় শুরু হলো, আইএসসি পরীক্ষা শুরু হয়েছে, সেটাও আমাদের উচ্চ মাধ্যমিক সমতুল, এবং আইসিএসসি বোধহয় সোমবার থেকে, গতকাল থেকে শুরু হয়েছে আইএসসি, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, শুক্রবার থেকে, আর আইসিএসসি বোধহয় সোমবার থেকে। তো এইরকম একবারে তো আইএসসি পরীক্ষা, যেহেতু উচ্চ মাধ্যমিক প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করছি, তো আইএসসিতে যদি আপনি আইএসসির ফিজিক্স, তা সে সম্পর্কে নিশ্চয়ই আপনি অবহিত আছেন, তো সে সম্পর্কে সামান্য যদি একটু ভূমিকা। আইএসসি উচ্চ এবং সিবিএসইর ও এইচএস, যেটা সেটাও যদি বলেন, দুটো বোর্ড, এখানে আমি প্রথমেই বলবো এনসিইআরটিকে ফলো করতেই হবে। একদম এনসিইআরটি বুক মানে যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল যে আমাদের কারিকুলাম যে রয়েছে, সেই কারিকুলামে বেস করে যে সরকারি বুক, সেটাও একটা টেক্সট বুক, মানে ওখানে কিন্তু ওইটা ফলো করার পর তাকে প্র্যাকটিসের জন্য বিভিন্ন যে সমস্ত বাজারে যে সমস্ত বইপত্র আছে তাদেরকে ফলো করলেই সে ভার্মা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস, যা কিছু তার হচ্ছে দিনের সেট থেকে শুরু করে সবই প্র্যাকটিস করতে পারে। কিন্তু অ্যাট ফার্স্ট তাকে এনসিইআরটি পড়তেই হবে। এনসিইআরটি না পড়লে তার যে বেসিক, কারণ হচ্ছে দেখুন প্রত্যেকটা
ইলাবোরেশন হচ্ছে এনসিইআরটি, মানে তার ভিত হচ্ছে এনসিইআরটি। এনসিইআরটিতে কি হচ্ছে, আপনি যেহেতু বইটাতে বেসিকটা, হ্যাঁ ও বেসিক, কিন্তু ভুল ভ্রান্তি থাকে না। প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে ওখানে কোনো বারবার চেকিংয়ের মাধ্যমে বইটা আসে, ভুল ভ্রান্তি থাকে না, এবং একদম বেসিক জায়গাগুলো পুরো ক্লিয়ার থাকে, এবং ওইটা ক্লিয়ার করার পর সে কিন্তু অটোমেটিক যে কোনো মাঠে খেলতে পারবে। এবং আমি প্রথমেই তাদের সকলকেই রিকোয়েস্ট করবো যে এনসিইআরটি যেন অবশ্যই ফলো করে। একদম। আর তাহলে আপনাকে একটা যে আপনি কোশ্চেনের প্যাটার্ন প্রত্যেক বছরই হচ্ছে, হ্যাঁ, এরপরে হয়তো চেঞ্জ হবে, হ্যাঁ, তো নতুন এনইপি অনুযায়ী। তো এবছর যে কোশ্চেনের প্যাটার্ন আগের মতোই হচ্ছে, তো সেই সম্পর্কে আপনি যদি বলেন কিছুটা আলোকপাত করেন। দেখুন, কোশ্চেন্স প্যাটার্ন বলতে সবাই কম বেশি আমরা সকলেই জানি। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কাউন্সিলের আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, হ্যাঁ কাউন্সিলের যে 70 নম্বরের একটা 70 নম্বরের পরীক্ষা হয়। এই 70 নম্বর এইচএস কাউন্সিলে, আর 30 নম্বর প্র্যাকটিক্যাল থাকে। একদম। প্র্যাকটিক্যালটা স্কুল থেকেই হয়, ওখানে আশা করি সকলেই ভালো করেছো বা করে অবশ্যই করে থাকবে, এটা আমাদের আশা। এই 70 নম্বরের মধ্যে আমরা এমসিকিউ থাকে, আমরা শর্ট কোশ্চেন 2 নম্বরের থাকে এবং 3 নম্বরের থাকে, আর 5 নম্বরের 2টো কোশ্চেন থাকে। তা এই কোশ্চেন্সগুলোর মধ্যে কিছু কোশ্চেন্স আবার অর থাকে। আমি 15-16 বছর খাতা দেখছি, তা ভালো খাতা যেমন পেয়েছি, কিছু কিছু খাতা আছে যে খাতাগুলোতে ছেলেমেয়েরা একটা সংজ্ঞা লিখতে গিয়েও মানে যেন একটা জড়তা, তাই আমি বলবো লিখে প্র্যাকটিস করো। মানে অনেকে ভাবে যে আমার এটা হয়ে গেছে, আমি এটা পারবো, সময় সংকলন হবে এবং বিষয়টা ঠিকভাবে লিখতে পারবে। যদি না লিখে প্র্যাকটিস করো, দেখবে যে তোমাদের ওই ফাইনাল টাইমে লিখতে গিয়ে অনেক সময় কোনো একটা টার্ম যদি বাদ চলে যায়, এবং কি এইগুলোর একটা টার্ম মানে হচ্ছে অ্যাওয়ার্ডের 0 হয়ে যায়, মানে সেরকমভাবে। সেই জন্য বলছি কষ্টটা যখন করবে তোমরা পুরো পরিপূর্ণভাবে কষ্টটা করো। আমি সাপোজ আমি একটা বলি, মানেটাই বদলে যাবে একদম। যেমন অ্যাম্পিয়ারের একটা সূত্র আছে, অ্যাম্পিয়ারের বদ্ধ পথ যে সূত্র, মানে ক্লোজড সার্কিটের যে সূত্রটা রয়েছে, একদম আপনার ওইখানে বদ্ধ পথ সমাকল কথাটা যদি না লেখা হয়, শুধু সমাকল লেখা হয়, তাহলেই সঙ্গে সঙ্গে মানে আপনার অ্যাওয়ার্ড 0 হয়ে যাবে। এবং একদম হ্যাঁ, এবং সেই জন্য আমি বলছি কিছু কিছু টার্ম আছে, যেমন হচ্ছে গাউসের উপপাদ্য যখন পড়তে যাবে, গাউসের থিওরেম যখন পড়তে যাবে, তখন আমি E.ds মানে হচ্ছে ওখানে তড়িৎ ফ্লাক্সের কথা বলা আছে, ওই ফ্লাক্স কথাটা যদি না লেখে তখনই তার বা ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টরের কথা যদি না লেখে, বিষয়টাই বদলে যাবে, পুরো টার্মটা তার হ্যাঁ, তখন অনেক সময় ভাববে যে না আমি আরটিআই করি, অমুক করি, এরকম ভাবে অনেক সময় কিছু লাভ হবে না। যখন দেখবে খাতা তখন তো হ্যাঁ ভুল করি, হ্যাঁ ওই জায়গাগুলো ম্যাক্সিমাম ভুল করে একদম। এবং যখন বড় কোয়েশ্চেন্স লিখতে যায়, তখন আমি প্রত্যেককে আমি একটু সাজেস্ট করব, তোমরা যেটা যখন লিখবে প্রত্যেকটা ফিজিক্যাল সিগনিফিকেন্স, মানে যখন আমি যদি লিখি 1/v - 1/u = 1/f, মানে হচ্ছে একটা আলোর একটা ফর্মুলা, তাহলে ভিটা কি, ইউটা কি, এফটা কি, প্রথমেই একবার অন্তত বলতেই হবে। যখন আমরা লিখবো ধরুন ইন্টিগ্রেশন E.ds = q/ε0, তখন আমাকে বলে দিতে হবে ইটা কি, এসটা কি, কিউটা কি, ε0টা কি। এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো। তো দেখো তো মানে খাতাটা এমনভাবে প্রেজেন্টেশন হওয়া উচিত, মানে যিনি দেখছেন তিনি যেন তার লেখাটা পুরো স্পষ্ট বুঝতে পারে, মানে আগ্রহ থাকে, যেমন পড়ার আগ্রহ থাকে, খাতা দেখার আগ্রহ থাকে, প্রথমেই যেন বিরক্ত না হয়ে যায়। প্রথমেই যেন বিরক্ত না হয়ে যায়। ধরুন আপনি আমাকে কিছু একটা লিখে দিয়েছেন, আমি হয়তো বিষয়টা আমি ABCD সব জানি, অসুবিধা নেই, কিন্তু আমাকে কিন্তু আপনি বোঝাচ্ছেন মানে কি, আমি পুরো জিনিসটা যেন আপনি আমাকে মানে আমার কাছে যে ছবির মতো থাকে যে আপনি কি বলতে চেয়েছেন। অনেক সময় বলতে কি চাইছে সেইটা ক্লিয়ার থাকে না, সেই জন্য আমরা অনেক সময় অসুবিধার মধ্যে একদম। আমি কলেজে খাতা দেখছিলাম সকালে, দেখতেই এরকম স্পেলিং, ইংলিশ বেঙ্গলি স্পেলিং মানে পুরো ভুল হয়ে গেল, একটা টার্মের স্পেলিং ভুল, মানে সেটা বোঝাই যাবে না যে কি লিখেছে, একটা লিখতে গিয়ে আরেকটা লিখে দিল, অন্য মানে ফিল করছে, তো সেক্ষেত্রে নম্বর তো এমনিই কমে যাবে। একদম, এক্ষেত্রে স্পেলিংয়ের খুব গুরুত্বপূর্ণ ভাইটাল রোল নেই, একদম পুরোপুরি ভুল লিখলে সে আলাদা কেস। ধরুন এর জায়গায় আই লিখলেও কোনো অসুবিধা নেই। আমি মানে এই ক্ষেত্রে ওই সায়েন্সের ক্ষেত্রে হয়তো বাই চান্স ভুলে গেছে যে আমি ফ্লাক্স লিখছি AFLUX, কি হয়তো FLUXE করে দিয়েছে, ওটা নিয়ে খুব কানেকশনের মতো, হ্যাঁ ওটা কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমি FLX করে দিলাম, তখন কিন্তু আমি তার বুঝতে আলাদা মনে হয়ে যাবে। বা এই দিকে জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, তার জন্য সময় রাখতে হবে হাতে। আমাদের 3 ঘন্টা যে 15 মিনিটের যে টাইম,
সে টাইম শিডিউলে 15 মিনিট তারা কোয়েশ্চেনটা দেখতে পারবে, সেই সময়টা কিন্তু তাকে খেয়াল রাখতে হবে। কারণ মনে রাখতে হবে আর্টসের সাথে সায়েন্সের একটা হিউজ ডিফারেন্স। আর্টসের ক্ষেত্রে যে 1 নম্বর যে কোয়েশ্চেন্সগুলো কেউ যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করে যায়, সেখানে গিয়েই সঙ্গে সঙ্গে দেখলেই সে অ্যান্সারটা টিক মার্ক দিয়ে বেরিয়ে যেতে পারবে। কিন্তু সায়েন্সের ক্ষেত্রে গিয়ে তাকে কিন্তু কষতে হতে পারে, কষে অ্যান্সারটা বার করতে হতে পারে। ধরুন জিএর আমি এখানে নেই, সাপোজ আমি বলছি যে আমাকে ইয়ে বার করতে হবে E/B=C, বা কোনো একটা ধরুন আমি ন্যান্ড গেট থেকে নর গেট আসছে বা অমুক, আমাকে কষে বা ছবি করে বা গ্রাফ করে আমায় দেখে বার করতে হবে। মানে পুরোপুরি আমি বলতে পারবো না। আর একটা তোমাদেরকে আমি একটা সাজেস্ট করব, যে কোনো কোশ্চেন্স লাস্টে সব কটা কোশ্চেন্সের দাগ নাম্বার যেন লাস্টে লিখে দিয়ে যায়। কারণ অনেকে ভাবে যে দাগ নম্বর লিখেছি, অ্যান্সারটা লিখছি না, তার মানে হয়তো আমার নাম্বার কাটা যাবে না। যদি কোনো কোয়েশ্চেন্স ভুল থেকে থাকে, সে শুধু এই আমার সাবজেক্টের জন্য নয়, বা ম্যাথামেটিক্স বা যে কোনো ক্ষেত্রে যদি কোনো কোয়েশ্চেন্স ভুল থাকে, তাহলে যদি দাগ নাম্বারটা যদি লেখা থাকে, কিন্তু ফুল মার্কস অ্যাওয়ার্ডেড হয়ে যাবে। এটা কিন্তু আমি বলছি না এটা চালাকি ব্যাপার, কিন্তু এটা আমি বলছি যে ছাত্রছাত্রীদের বেনিফিটের জন্য অনেক সময় নম্বর পাওয়ার একটা কৌশল আর কি। অনেক সময় যদি বাই চান্স বোর্ডের তরফ থেকে যদি কোনো কোয়েশ্চেন্স ভুল আছে, তখন কিন্তু সেই নাম্বারটা সে অ্যাওয়ার্ডেড হয়ে যাবে। তা সেইটা আমি বলবো যে তোমরা ভয় পাবে না, কারণ হয়তো যে কটা লিখলে আর একটা কোয়েশ্চেন্স যখন লিখবে, যদি মনে হয় যে আমার মনোপুত হচ্ছে না, সেই কোয়েশ্চেন্সটা পুরো চারদিকে 4টে দাগ দিয়ে ওকে না কেটে পরে আবার ওই কোয়েশ্চেনটা লেখো। আচ্ছা, হয়তো দেখা যাচ্ছে তুমি ব্র্যাকেটের মধ্যে যেটা তোমার মনোপুত হয়নি, সেইখান থেকেই হয়তো কোয়েশ্চেনের অ্যান্সার বেরিয়ে গেছে, পরে তুমি যেটা লিখেছো সেটা ভুল। তখন কিন্তু তোমার যদি পুরো কাটা থাকে, তখন কিন্তু তোমার ওইটা অ্যাওয়ার্ডেড আর হবে না, আবার পরেরটা যেটা ভুল করেছো সেটাও হলো না। সেই জন্য তোমার কিন্তু পরিশ্রমটা চলে যাবে। সুতরাং যদি কোনো কেউ মনে করে থাকে যে আমি এই কোয়েশ্চেনটা লিখবো না, তখন একদম মানুষ একদম এমন কেটে দিই, সে কাটা দরকার নেই, চারদিকে বক্স করে রেখে তারপরে আমি সময় পেলে কোয়েশ্চেনটা আবার লিখি। এরকম হতে পারে, এটা যিনি পরীক্ষক আছেন বা আছেন তার ইয়েতে নজরে এলে বা গোচরে এলে হয়তো কিছুটা নাম্বার এলে। আচ্ছা, একটা কথা, মিডিওকার ছাত্র, হ্যাঁ, তাদের জন্য পাস করার ক্ষেত্রে অনেকে জানে যে স্টেজ মেকআপ দেয়, তো যাই হোক সেরকম খুব একটা ভালো পড়াশোনা করেনি, সময় পায়নি যে কোনো কাজে, তাদের জন্য কিছু সাজেশন দেন? তাদের জন্য আমি সাজেশন দেবো যে বিগত 3 থেকে 4 বছরের কোয়েশ্চেন্সগুলো ফার্স্টে ফলো করো, এবং যেটা পারছো সেটা অবশ্যই লিখে প্র্যাকটিস করতে হবে। এবং গত বছরে যেগুলো 3 নম্বর বা 5 নম্বরে যদি কোনো রকম থিওরিক্যাল কোয়েশ্চেন শেষ থাকে, সেটাকে বাদ দিয়ে তার শুধু লাস্ট টার্মটুকু তার ফর্মুলাটুকু জেনে সে যদি এগোতে পারে, এবং পাশাপাশি তাদের স্যার ম্যাডাম যেভাবে নির্দেশ দিয়েছেন সেটা ফলো করবেনই। তা আমি বলবো যে পুরোপুরি ওইভাবে, এবং কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন্স এমসিকিউ যেন কোনো গ্যাপ না দেয়, কোনো গ্যাপ না দেয়। এটা দেখুন, আমাদের একটা প্রবাবিলিটি বলে একটা কথা আছে। প্রবাবিলিটি হচ্ছে সম্ভাবনা। যদি আমার এমসিকিউ 4টে অপশানস থাকে, আমরা যদি 10টা থাকে 10টা কোয়েশ্চেন্স থাকে, কেউ যদি শুধু এ কে মেরে দেয় তাহলে পাবে কিছু, শুধু এ দিলে, কিন্তু একটা এ দিলাম একটা বি দিলাম, জিরো হতে পারে। কিন্তু পরপরে যেগুলো আমার কনফিউশন থাকবে, আমি বলবো যে একই দিয়ে দিতে, তাহলে হয়তো সেখান থেকে না জেনেও হয়তো সেটাও একটা শিক্ষা যে আমি সেটা কিসে পাচ্ছি, প্রবাবিলিটিকে কাজে লাগাচ্ছি। প্রবাবিলিটি কিন্তু একটা সায়েন্স। তা প্রবাবিলিটিকে কাজে লাগিয়ে অনেকে কোশ্চেন করলো যে আমি জানি না, হঠাৎ করে যে কোনো একটা জায়গায় দাগ দিয়ে দিল। সেটা না করে যদি যেগুলো জানা থাকবে না, মিডিয়াকার ছেলে যাদের প্রিপারেশন কম, একই জিনিসে যেন দাগটা দেয় ইয়েতে, এটা আমি বলবো তাদেরকে। আর ওই প্রত্যেকটা মার্কিং কার্ড যেটা লিখবে, যেটুকু প্র্যাকটিস করবে, যেন পুরোটা লিখে দিও। পুরোটা লিখলে কী হবে, অন্তত সেখানে নাম্বারটা যেন ফুল মার্কস আসে। আর যা লিখবে সেটুকু যেন একটু কংক্রিট লেখে, তাহলেই মোটামুটি আশা করি। টোটকাটা বললেন মিডিওকারের জন্য। এবার ভালো যারা স্টুডেন্ট, তোমরা যারা খুব ভালো পড়াশোনা করেছো, আরও ভালো হতে চাও, ফিজিক্স নিয়ে অনার্স বা রিসার্চ করতে যাও, বা জয়েন্টের ক্ষেত্রে কাজে লাগাতে যাও, সেক্ষেত্রে তাদের জন্য একটু যদি কিছু বলো। তাদের জন্য প্রথমেই বলবো 3টে কথা: ফলো টেক্সট বই, ফলো টেক্সট বই, ফলো টেক্সট বই, একদম বুক টেক্সট বুক ফলো করবে, সাবস্টিটিউট। এর কোনো ফার্স্ট এটা বলতেই হবে, টেক্সট বই ছাড়া। অনেক গার্ডিয়ান আমার কাছে আসেন বা ইয়েতে আসেন যে আমার ছেলেটাকে কিছু দিয়ে দেন। আমি বললাম যে আই এম নট এলিজিবল ফর দ্যাট। আমি কখনোই কোনো ছেলে মেয়েকে নোট দিই না। আমি নোট পড়ি না নিজে, নোট দিও না। এবং নোট আমি জানি নোট দিলে হয়তো ছেলে মেয়ের থেকে গার্জিয়ান থেকে শুরু করে সকল যারা অভিভাবক আছেন তাদের ক্ষেত্রে খুব সুবিধা হয়, যখন একটা সুন্দর নোটস বাড়িতে নিয়ে যান, যখন ওটা বার করে একটা বিয়ে করে খুব ভালো লাগে। আমি বলবো যে না, তার নিজস্ব ভিত তৈরি করো। আমি কিন্তু রেফারেন্স বই পড়ে তৈরি করো, একদম প্র্যাকটিস
এবং প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তাহলে আমি যদি প্র্যাকটিস এবং ফলো করতে পারি টেক্সট বই, আমি কি বুঝতে, আমার অবজেক্টিভ যদি ঠিক থাকে, আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। এবং ওই পৌঁছানোর জন্য আমি যেটুকু আমি আমার তরফ থেকে আমার যে ক্ষুদ্র নলেজ সেখান থেকে আমি বলবো যে টেক্সট বই ফলো করার পাশাপাশি কাউন্সিলের বিভিন্ন গাইডলাইন আছে, সেইগুলো কিভাবে লিখতে হবে মাস্টারমশাইয়ের সাথে কনসাল্ট করে, বা যদি আপনাদের সাথেও কনসাল্ট করে আমরাও হেল্প করতে পারি যে কোন ছেলে মেয়ে, কারণ হচ্ছে সায়েন্সকে এগিয়ে নিয়ে যেতেই হবে। দিন দিন সায়েন্স যেভাবে কমে যাচ্ছে, কারণ আমরা খুব আতঙ্কিত। আপনি যদি লক্ষ্য করেন সায়েন্সের ছেলে মেয়েগুলো দেখবেন কলেজ থেকে, আপনি তো কলেজে দীর্ঘদিন ধরে পড়ান, খুব সুনামের সাথে আমি জানি, দেখবেন যে সায়েন্সের ছেলে মেয়ে 100টা সিট 2টো কি 4টে সিটে ভর্তি হচ্ছে, বাকি 96টা সিট ফাঁকা যাচ্ছে। হ্যাঁ, এখন তো অনেক ফকির চাঁদ কলেজ 2-3বার পোর্টাল খুলতে হচ্ছে। হ্যাঁ, তা সত্ত্বেও ভর্তি হচ্ছে না। তাই সেই জন্য আমি বলবো সায়েন্সের দিকে এগিয়ে আসুন। সায়েন্সে একটু মন দিয়ে পড়াশোনা করলে আমরা স্কোপ প্রচুর বেশি। আর্টসে 450 460 পেয়ে ছেলে মেয়ে যতটা স্ট্রাগল করতে হয়, একটা সায়েন্সের ছেলে 400 পেলে তার থেকে অনেক কম স্ট্রাগলে সে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুতরাং সায়েন্সকে আপনাকে গুরুত্ব যদি দেন, দেখবেন যে একদম পুরোপুরি আর বেশি কিছু নয়, আপনি টেক্সটটা ফলো করে যতটুকু আপনি নিতে পারবেন সেইটা যেন সঠিক নেন। আর নোট অ্যাভয়েড করুন, নিজে নোট বানান। একদম, নিজে রেফারেন্স করে নোট তৈরি করুন, নিজে নোট তৈরি করেন, সেটা স্যারদেরকে বারবার দেখে চেকিংয়ে মারফত যদি করতে পারে, তাহলে তার যে ইনার স্ট্রেংথ বাড়বে। আর সায়েন্সে বাইরে থেকে, সায়েন্স কেন, যে কোনো সাবজেক্টে ধরুন আমি কোনো স্টুডেন্টকে তৈরি করতে পারবো না, তার মধ্যে যেটা আছে সেটা জাগিয়ে তোলাই তো শিক্ষক। তাই সেই জন্যে আমি বারবার বলবো তোমরা নিজেরা ফলো করো, নিজেরা কোন থিওরি আসছে। আর একটা সাবজেক্ট দেখবেন এখন হচ্ছে, যারা ভালো ছেলেরাও দেখবেন বলে, আমি তো অনেক সময় দেখেছি, একটা সূত্র বা ফর্মুলা থেকে দেখবেন অনেক কটা চ্যাপ্টারের লিঙ্ক আছে। আমি সাপোজ আমি যে কোনো আমি যখন পড়তে যাবো তখন ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম বা যে কোনো বড় চ্যাপ্টার বা লাইট বলুন, যে কোনো একটা জিনিসে আমি যখন পড়তে যাব, আমি যদি কোনো একটা ধরুন আমি ওয়েভ পড়বো বা তরঙ্গ পড়বো, ওয়েভে যখনই পড়তে ঢুকছি, ওয়েভের কিন্তু 3টে পার্ট থাকে। ওয়েভে হচ্ছে অ্যাম্প্লিটিউড, মানে হচ্ছে তার বিস্তার, তার হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি থাকে, আর হচ্ছে তার ফেজ থাকে। ওই ফেজ দিয়ে আবার দেখবেন আমি ওয়েভটা যখন পড়ছি, ওই ফেজ মডিউলেশন আবার লাস্ট চ্যাপ্টারের সাথে যুক্ত আছে। মানে কি হচ্ছে, আমি যদি একটা অ্যাঙ্গেল থেকে 4টে ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে নিয়ে যেতে পারি আমার চিন্তাভাবনা থেকে, তাহলে কিন্তু আমি দিয়ে আবার কনভার্ট করতে হবে। তাহলে কী হবে, আমার এরিয়া অফ নলেজ একটা ভাস্ট জায়গায় পৌঁছাবে এবং কংক্রিট হবে, এবং আমরা কিন্তু জিনিসটা ভালো লাগতে শুরু করবে। আর ভালোবাসার ভালো লাগা যখনই এসে যাবে, তাহলে আর আপনার তাকে কেউ আটকাতে পারবে না। এবং ভালোবাসতে হবে, যে সাবজেক্টটা পড়বে এবং ভালোবাসার জন্য যে প্রসেসে যেতে হবে। প্রথম দিকে কষ্ট হবে, প্রথম দিকে এতটা পড়বো কেন, ওই তো উনি ওই 2-4টে নোট পড়ে ভালো না, নোট পড়ে যদি ভালো নাম্বার পেয়েও থাকে, তার কিন্তু সব জায়গায় শিক্ষাটা সম্পূর্ণ হলো না, সে কোনো না কোনো জায়গায় পিছবেই, একদম এক জায়গায় ধাক্কা খাবে। হ্যাঁ, আমরা মালডাঙ্গা স্কুল যখন পড়তাম, মালডাঙ্গা তখনকার দিন খুব নাম করা স্কুল, আমাদের নিমাই মণ্ডল যিনি ছিলেন আমাদের ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত, তিনি আনম্যারিড ছিলেন। তার ছেলেমেয়েরাই হচ্ছে আমরা হচ্ছে তার ছেলেমেয়ে, এরকম ব্যাপার তিনি স্যার দেখতেন। রাত্রি 2টো, 2:30, 3টে পর্যন্ত টর্চ নিয়ে ঘুরতেন, বা কেউ কোনো ছাত্রছাত্রী যাতে করে হ্যারিকেনের আলোয় পড়ছে, তখন তো হ্যারিকেন ছিল, তা ডেডিকেশন আপনার থাকতে হবে একদম। আপনি 10টা 12টা টিচার লাগিয়ে দেবেন, কিছু করতে পারবেন না, কিচ্ছু করা যাবে না। আপনি একাই বেরিয়ে যাবেন যদি আপনার ডেডিকেশন থাকে। কারণ এখন দেখুন, এখন আমার অনলাইন হয়ে গিয়ে এমন হয়ে গেছে, আমার হাতের কাছে 100টা, এখন কোনো টিচার ফ্যাক্টর নয়। আপনি যদি নিজে যদি ঠিকঠাক আপনার অধ্যাবসায় থাকে, আপনার টিচার, আপনার বিদ্যালয়ের টিচারই আপনাকে এগিয়ে নিয়ে যাবে যে কোনো। কারণ প্রত্যেকটা বিদ্যালয়ে খুব এনরিচড শিক্ষক শিক্ষিকা আছেন, আমি মনে করি যে তারা অত্যন্ত ভালোবাসেন ছাত্রছাত্রী, এবং সেই ভালোবাসাটা নিজেকে এগোতে হবে। এবং বলবো যে তোমরা যদি এগোতে পারো, তারপর হচ্ছে সোজা কথা, বিভিন্ন ধরনের এই ধরনের অনুষ্ঠানগুলো যদি ওরা গার্জিয়ানরা দেখেন, বা বিভিন্ন ব্যক্তিত্ব আছেন, অনেক সময় আমরা শুধুমাত্র কি পোর্টফোলিও ফলো করি, কোনো মানুষের মধ্যে কি আছে সেটা যদি না জানতে পারি আমি, সেটাও একটা গুণ। হ্যাঁ, আপনার মধ্যে যে ফার্স্ট নলেজ, সেটা যদি আমি কাজে লাগাতে না পারি, তাহলে আপনারও লস, আমারও লস, এবং আলটিমেট সমাজের লস। এটা আমি মনে করি। সুতরাং করলেই হবে, একটু যদি চেষ্টা করে ভালোবেসে পড়ে, যে কোনো জিনিস ইজি হবে।
যাই হোক ফিজিক্স, এবার এডুকেশন সম্পর্কে একটুখানি ধারণা। এডুকেশন বিষয়টা এইচএসে খুব একটা নেই, খুব কম স্কুলে আছে। হ্যাঁ, এটা কলেজে আছে, অনার্স আছে, পাস পেপারে আছে। তো যাই হোক, এই এডুকেশন সম্পর্কে আপনি বোধহয় বিশ্বভারতীতেও পড়াশোনা করেছেন। হ্যাঁ, তো সেখানকার তো একটু শিক্ষা ব্যবস্থা একটু অন্যরকম, হ্যাঁ সবাই জানে, রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত। তো এই এডুকেশনের বেসিক কনসেপ্ট যেগুলো অন্তত এইচএসে কিছু কিছু কাজে লাগবে, খুব সব ছাত্রছাত্রীদেরই একটু ফ্রুটফুল হবে, সে সম্পর্কে একটুখানি যদি আলোকপাত করেন। প্রথমে ওই একই কথা বলবো, এডুকেশনের ক্ষেত্রে পড়তে গেলে এডুকেশন জিনিসটা হচ্ছে ওটা যে শিক্ষা, ওটাও একটা বিজ্ঞানের মতো, শিক্ষা বিজ্ঞান। বিভিন্ন ধরনের ডিসিপ্লিন, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ওখানে স্ট্যাটিস্টিক্স আছে, ওখানে সাইকোলজি আছে, ওখানে আপনার ইন্ডিয়ান হিস্ট্রি আছে, মানে আপনার ফিলোসফি আছে, মিক্সড সোশিওলজি আছে, এবং ট্রান্স ডিসিপ্লিন সাবজেক্ট বলা হয়। মানে হচ্ছে বিভিন্ন ডিসিপ্লিন থেকে নিয়ে ওই সাবজেক্টটা তৈরি হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমি এডুকেশনের জন্য বলবো, মানে যে জিনিসটা তোমরা ওই একই জিনিস টেক্সট বই ফলো করে 3-4 বছরের অবশ্যই কোয়েশ্চেন্স অ্যান্সার মানে নিজে লিখে প্র্যাকটিস করবে। ওখানে নাম্বার পাওয়াটা একটু ইজি, কারণ হচ্ছে প্রায় 35 নম্বর থাকে একদম শর্ট কোয়েশ্চেন, এবং ওটা ছাঁকা পাওয়া যায়। এবং পরবর্তীতে যে 40 নম্বর, আর বাকি 40 নম্বর, যেটা ওখানে 80 নম্বরে কিন্তু রিটিন হয়, 20 নম্বর হচ্ছে প্রজেক্ট। তা ওই 40 নম্বর যেটা বড় কোয়েশ্চেন্স থাকে, সেটাতেও একটা কোয়েশ্চেন্স আসে হচ্ছে স্ট্যাটিস্টিক্সের, সেটা ছাঁকা নাম্বার যদি কেউ করতে পারে। আর এমনি পয়েন্ট ওয়াইজ লিখতে হয়, পয়েন্ট ওয়াইজ লিখলে মোটামুটি ওখানে 90, 95, 98, 99 নাম্বার ইজিলি স্কোর করা যায়। আমরা দেখেছি যে আমরা পরীক্ষায় গার্ড দেওয়ার সময় দেখি, তো আমার এডুকেশন সাবজেক্ট নয়, কিন্তু তার সত্ত্বেও দেখছি অনেক প্রশ্ন পেরে যাচ্ছি, আমাদের খুবই সহজ। আমি আপনাকে বললাম যে এডুকেশন অনেকগুলো সাবজেক্ট বলেও দিই, তারা পরে বলে যে না স্যার খুব ভালো নম্বর আমরা পেয়েছি, কিন্তু সেটা কি একটু বানিয়েও লিখতে পারবে। সেই এডুকেশন যদি মোটামুটি টেক্সটটা একবার পড়ে থাকে, হ্যাঁ একটু কনসেপ্ট থাকে, তাহলে কিন্তু কিছু নিজের ধ্যান ধারণা দিয়ে সে লিখতে এগিয়ে যেতে পারে। একদম। ধরুন আপনার এই আইসিটি মানে কোশ্চেন আছে, আইসিটি মানে আইসিটি কি, মানে এখনকার দিনের ছেলে মেয়েদেরকে অবশ্যই যে আমাদের সেখানে রাষ্ট্রবিজ্ঞানের বিষয় আলোচনা, একদম দর্শন বিষয় আছে, সব বাংলা আছে, মাসকম আছে, সবকিছু আছে। আপনার হঠাৎ করে বলে যে ক্লাসরুমে আপনার কম্পিউটারের ভূমিকা, একদম সেটা তো আপনি একটু নিজের থেকে যার একটা নলেজ আছে সে তো ইজিলি বলতে পারবে। অফলাইন অনলাইন শিক্ষার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের অবদান, ছাত্রছাত্রীদের ভূমিকা, এগুলো থাকে। দেখুন এডুকেশনের ক্ষেত্রে আমরা দেখুন সমস্তটা সিস্টেমটা তো এডুকেশন। একদম। এডুকেশনের লক্ষ্য মানে আমার রাষ্ট্র এত কোটি কোটি টাকা খরচা কেন করছে? কেউ মানুষকে চাইলে 1 টাকা দেয় না, রাষ্ট্র এত কোটি টাকা খরচা কেন করছে? বলছে এডুকেশনের একটা লক্ষ্য থাকে, এডুকেশনের লক্ষ্যটা স্থির করা হচ্ছে ফিলোসফি, একদম দর্শন। সেই জন্য দেখবেন পিএইচডিকে বলা হয় ফিলোসফি অফ, দর্শন আছে প্রত্যেক জিনিসই, ডক্টর অফ ফিলোসফি বলা হয়, মানে প্রত্যেকটা সাবজেক্ট একটা দর্শন আছে। আর এই আপনি এডুকেশনের 4টে যে আর কটা উইংস আছে, যেটা আপনি যদি বলেন যে হোয়াট পারপাস অফ এডুকেশন, মানে কি লক্ষ্যটা, কি জন্য এডুকেশন, এত কিছু কি জন্য, হোয়াট ইজ দ্য পারপাস অফ এডুকেশন, হোয়াই মানে আমি কেন করবো, সেটা হচ্ছে ফিলোসফি আমাদের দায়। এবার হাউ, কেমন করে পড়বো, ওইটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা আমাদের সাইকোলজি শেখায়। যে ধরুন আপনি মনোবিদ্যা, হ্যাঁ মনোবিদ্যা, কোন পরিস্থিতিতে আপনি পড়ছেন, আপনার ছাত্রছাত্রীর ব্যাকগ্রাউন্ড কেমন। দেখুন আমরা কিন্তু একটা টোটাল ক্লাসে যখন মানে পড়াতে যাই বা পড়তে আসি, দেখবেন আমি একটা জেনারেল রুলস ফলো করি, কিন্তু আমি কিন্তু ভাবি না যে আমার ল্যাঙ্গুয়েজটা হয়তো ভাবার স্কোপও নেই, যে ওই একদম যে প্রত্যন্ত আদিবাসী ছেলেটা বুঝতে পারছি কিনা। ঠিক, ভালো করে বুঝবেন একদম। তাহলে আমাকে কি করতে হবে, কিছুটা ফ্লেক্সিবল হতে হবে, কিছুটা মানে ইন্টারাকশান বাড়াতে হবে। যদি ইন্টারাকশান বাড়াতে পারি তাহলে ওই ছেলেটাই কিন্তু উঠে চলে আসবে। আমি অনেক সময় এই জন্য শিক্ষক সবার হাউ মানে হাউ অ্যাসপেক্টটা খুব গুরুত্বপূর্ণ। আর হোয়ার মানে কোথায় পড়াচ্ছি, আমি যদি একটা ধরুন আমি এইখানে যে স্টুডিওতে আপনি আমাকে ইন্টারভিউ নিচ্ছেন, নিশ্চয়ই রাস্তার মাঝখানে নিচ্ছেন না, তার মানে একটা পরিবেশ তৈরি করা হয়েছে। আমাকে কিন্তু একটা শিক্ষক হিসাবে আমাকে একটা ক্লাসের মধ্যে কতটুকু বলা উচিত আর কতটুকু বলা উচিত নয়, সেটা সত্যই হোক আর মিথ্যা, যেটা সোশ্যাল জীবনও, সেটা কিন্তু এডুকেশন শেখায় এবং সাইকোলজি একটা জায়গায় থামতে শেখায়। আমাকে আমি জানলেও থামতে হয়, শুনতে হয়। বলছে যে বেশি শোনে সেই নাকি মানে সে কিন্তু মানে বেশি জানে, আর যে বেশি বলে সে নাকি বলে নাকি সে শুধু মানে এমনি বলেই চলে, মানে তার এনরিচমেন্ট আমি বলছি না, হয়তো একটা সময় হয়তো আমরা সকলকে শুনতে, যখন যে স্পিকার তার কথা শুনতে হয়। আপনি যখন আমাকে বলবেন, আমি আপনার কাছ থেকে আমি অনেক কিছু নিয়ে আর আছে,
দেখুন একটা যে কোনো ছেলে মেয়ের কাছ থেকেও কিন্তু শিক্ষক শেখে, প্রকৃতির কাছ থেকে নেওয়া আছে। হ্যাঁ শিক্ষক। আমি শান্তিনিকেতনের কথা বললেন, আমি শান্তিনিকেতনের প্রকৃতির ছাত্র, কাছ থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যায়। শান্তিনিকেতনের ছাত্র। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হচ্ছেন মানে উনি বলছেন প্রকৃতিবাদ, ভাববাদ, প্রয়োগবাদ সব কটা বাদের উনি জনক হয়ে গেছেন। উনি শ্রীনিকেতনে প্রয়োগবাদ মানে মানে বেসিক এডুকেশন শেখাচ্ছেন, যেটা গান্ধীজির বেসিক এডুকেশন, কীভাবে হাতে কলমে বিদ্যা শেখা যায়, মানে সেই পয়সাতেই সে শিক্ষা গ্রহণ করবে। আপনি পাঠভবনে যাবেন, সেখানে প্রকৃতিবাদ মানে গাছের তলায় শিক্ষা, গাছ মানে আজকে গাছের যে আমাদের যে ভালোবাসা, গাছ কি না পারে, কত মেট্রিক টন অক্সিজেন সে সাপ্লাই করছে, করছে, ওই শিক্ষাদান ওই শেখাচ্ছেও গাছ। তা গাছের যে ভাবনা, গাছ কি, গাছ তো একটা টোটাল, আপনি যদি ভাবেন যে গাছ একটা টোটাল একটা ইকোসিস্টেম। একদম। একটা বট গাছকে দেখবেন, সেখানে বট গাছ টোটাল বট গাছটা একটা ইকোসিস্টেম। ওখানে আপনি অনেক অনেক জায়গায় সেখানে চিতাবাঘ উঠছে, অনেক, সেখানে প্রজাপতিও আছে, সাপও আছে, পাখি, তার মানে কি একটা সে টোটাল পৃথিবী নিজেই একটা। একদম। সুতরাং এই ধরনের মন মানুষ পুরো বাস্তুতন্ত্র রক্ষা করছে। যদি আমি যদি আমি প্রকৃতির সাথে আমার নিজের ছন্দ, দেখুন বলে যে প্রত্যেকটা গ্রহের একটা ফ্রিকোয়েন্সি আছে, একদম। আর সেই ফ্রিকোয়েন্সি যদি আমি ম্যাচ করতে পারি, আমি যদি ভালোবাসি প্রকৃতিকে, যা সেইভাবে করলে আমার মনে হয় যেন ভালো হবে। আর ছাত্রছাত্রীদের বলবো, তোমরা ঘাবড়াবে না, তোমরা কোয়েশ্চেন্স, এবং কোয়েশ্চেন্স পেয়ে অনেক সময় কী হয়, কিছু কিছু কোয়েশ্চেন্স বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে বলছি, যদি শক্ত কোয়েশ্চেন্স আসে, ব্যাস অনেক ছাত্রছাত্রী নার্ভাস হয়ে যায়, এবং যার ফলে কি হয়, যে বলটা ছক্কা মারা যায় সেই বলটাই বোল্ড হয়ে যায়। আমি বলবো যেটা সবচেয়ে বেশি জানে সেটাও লিখতে পারে। আমি বলবো তোমাদেরকে, যেটা তোমার সব থেকে ভালো প্রিপারেশন আছে সেইটা প্রথমে লিখে ফেলো, তাতে লাস্টের কোশ্চেন হয় হোক, এমন কোনো ব্যাপার নেই যে সিরিয়ালি লিখতে হবে না, নম্বরটা দিয়ে দেবে। তোমার যেগুলো সব থেকে ভালো প্রিপারেশন, সেগুলো যদি তুমি লিখে ফেলতে পারো, তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটা ডেফিনেটলি গ্রো করে যাবে। তারপর কিন্তু তুমি কিন্তু একটু শক্ত হলেও সেটাই কিন্তু নামিয়ে দিতে পারবে। কিন্তু কেউ যদি অনেক সময় মনে করে যে একটা শক্ত জিনিস, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যদি দুবার তিনবার যদি কোনো একটা অঙ্ক যদি প্রথম ধরে ফেলিও, হ্যাঁ আমি ওটাই বলবো, যত ভালো ছেলেই হোক, পরীক্ষার হল কিন্তু একটা আলাদা জায়গা। সেখানে কিন্তু তাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমার কাছে যেটা সব থেকে ইজিলি অ্যাক্সেস, আমার টুকরো টুকরো কোশ্চেনে যে বড় মার্কস আছে সেগুলো ফলো করবো, বড় কোশ্চেন চট করে ধরতে যাবো না। যদি আমার অপশান না থাকে তখন আমি বড় কোশ্চেন্সে যাবো, কারণ টাইম নষ্ট হবে, সেই কোশ্চেন হয়তো মাঝখানে কোনো জায়গায় ভুল হতে পারে, কিন্তু আমি সেই সময় অনেক কথা বলবে, অনেক কথা সময় বলবে। তা আমি সেই জন্য আমি বলবো ছাত্রছাত্রীরা, তোমরা ঘাবড়াবে না, জীবনের অনেক পথ খোলা আছে। তুমি যদি সততার সহিত পড়াশোনা করে থাকো, তুমি একদিন না একদিন তুমি স্ট্যান্ড করবি, মানে এবং সেই সততাটা বজায় রেখে যাও। একদম। আমি এটুকু মানে ওদের কাছে প্রার্থনা করবো, কারণ ছেলে মেয়েদের আমরা এতক্ষণ শুনলাম সোমনাথ গুপ্ত, অত্যন্ত একজন প্রথিতযশা শিক্ষক, একজন সমাজসেবী। হ্যাঁ, তিনি নিখরচায় অনেককে পাঠদান করেন, এবং আমিও অনেককে পাঠিয়েছি ফিজিক্সের ছাত্র। হ্যাঁ, তিনি সাবলীলভাবে তাদের বুঝিয়েছেন, পড়িয়েছেন, খুব গরিব ঘরের ছেলে। তো কেউ যদি তোমরা মনে করো, হ্যাঁ, আমাদের মুক্তাভাবে যোগাযোগ করতে পারো, আমরা তার সঙ্গে যোগাযোগ করে দেবো। নিখরচায় তিনি এইচএসের অনেক ছাত্রছাত্রীকে পড়ান, মাধ্যমিকেরও পড়িয়ে দেন। তো যাই হোক, উচ্চশিক্ষার ক্ষেত্রেও সহযোগিতা করেন, বিএসসি এমএসসি। তিনি একজন নেট সেট স্লেট কোয়ালিফাইড, এবং যথেষ্ট একজন ভালো শিক্ষক শুধু নয়, গুণী শিক্ষক শুধু নয়, একজন মননশীল শিক্ষক। ছাত্রদের মন বোঝেন, সমাজের মন বোঝেন, যিনি প্রত্যেক বাড়ির সঙ্গে যোগাযোগ রাখেন, ছাত্রদের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি এমন একজন মানুষ যিনি গাছ ভালোবাসেন, তার সবসময় উদার মানসিকতা, উদার হয়ে থাকে, সেটা এক্ষেত্রে ব্যতিক্রম নয়। আমরা তাকে এতক্ষণ পেয়েছিলাম আমাদের হাটগোবিন্দপুর মানগোবিন্দ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষক, এবং অত্যন্ত ক্রীড়াপ্রেমী মানুষ, সংস্কৃতিপ্রেমী মানুষ। তাকে আমরা পেয়ে সমৃদ্ধ হলাম, মুক্ত আবহ সমৃদ্ধ হলো। হ্যাঁ, আপনারা প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছেন। আশা করি আগামী দিনে তাকে আবার পাবো। এতক্ষণ আমরা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি, পদার্থবিদ্যার প্রস্তুতি, এডুকেশনের প্রস্তুতি, এই সম্পর্কে আমরা অত্যন্ত মূল্যবান তার মন্তব্য শুনলাম, তার বক্তব্য, তার বিভিন্ন অ্যাডভাইস আমরা পেলাম। আমরা আবার আগামী দিনে তাকে পাবো। আমি সৈয়দ মুশারফ আজম এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সোমনাথ গুপ্ত শিক্ষক, তাকেও ধন্যবাদ জানাই। আমরা আজকে বিদায় নিচ্ছি, আবার পরে দেখা হবে। নমস্কার।